হ্যালো স্টুডেন্ট, হ্যালো হ্যালো হ্যালো, ওয়েলকাম ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল ম্যাথস অ্যান্ড মি। আমি তোমাদের রাতুল স্যার আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি। এই ভিডিওটা বিশেষ করে যে সকল স্টুডেন্ট 7, 8 এবং 9 পড়ছো, তোমরা 7 থেকে নিয়ে সংখ্যার সম্বন্ধে সাধারণ যে কনসেপ্ট, সেই কনসেপ্টটা তোমরা ক্লাস 7 থেকে নিয়ে আসে। বিশেষ করে ওয়েস্ট বেঙ্গল বোর্ডের ক্ষেত্রে আমি বলছি, তোমাদের 7 থেকে নিয়ে সংখ্যার কনসেপ্ট আছে, বিভিন্ন ধরনের সংখ্যার কনসেপ্ট আছে, সেটা নিয়ে আমি আলোচনা করবো। 6 থেকে মোটামুটি চলে আসে, ঠিক আছে, বাট মেন 7 থেকে আছে। 7-এ কিছুটা থাকে, 8-এ কিছুটা থাকে এবং 9-এ কিছুটা থাকে। ওকে, শুরু করি, চলো। এবার আমরা যেহেতু সংখ্যা, আমাদের সংখ্যা দিয়ে আমরা শুরু করছি, তাহলে আমাদের প্রথমে জানতে হবে সংখ্যা কি। আমরা তো এত যে সংখ্যা নিয়ে খেলি, এই সংখ্যা ওই সংখ্যা সেই সংখ্যা, আমাদের ফার্স্ট জানতে হবে সংখ্যা কি। ওকে, নাম্বার কি। দেখো, সংখ্যা হলো এক ধরনের চিহ্ন, ঠিক আছে। কারণ কোনো আমরা যেমন 1 এরকম করে লিখি, 2 এরকম করি, তাহলে এক ধরনের চিহ্ন। আমরা কী করি, এই সংখ্যার সাথে কিছুর পরিমাপ করি, অথবা কিছুর গণনার কাজে আমরা কী করে ব্যবহৃত করি। যাদের ব্যবহার করি তারাই কী হবে আমাদের সংখ্যা, বা এক কথায় নাম্বার। ওকে, আশা করি বুঝতে পেরেছ। এটা হলো সংখ্যার ডেফিনেশন। এবার আমরা সংখ্যাকে বিভিন্ন রকমভাবে ভাগ করতে পারি, ঠিক আছে। মানে সংখ্যার বিভিন্ন রকম ভাগ আছে, বিভিন্ন ক্রাইটেরিয়া অনুযায়ী বিভিন্ন রকম সংখ্যা হয়, ঠিক আছে। বিভিন্ন রকম ভাগ অনুযায়ী বিভিন্ন রকম সংখ্যা হয়, ঠিক আছে। আমি কী করবো, এবার তোমাদের এই ডিটেলসে সংখ্যা সম্বন্ধে আলোচনা করবো। ওকে, ঠিক আছে, চলো। এবার সংখ্যা মেনলি দেখো, হুম, এবার সংখ্যার ভাগটা দেখো কীভাবে হয়। প্রথমে আমরা সংখ্যাকে মেন এর উপর দেখো, এরকম কি হচ্ছে 1, 2, 3। এবার সংখ্যাকে আমরা প্রথমে যদি ভাগ করি, প্রথম আমরা যে ভাগটা পাবো সেটা হলো স্বাভাবিক সংখ্যা বা ন্যাচারাল নাম্বার। স্বাভাবিক সংখ্যা বা ন্যাচারাল নাম্বার জিনিসটা কি, কি বললাম, স্বাভাবিক সংখ্যা বা ন্যাচারাল নাম্বার, ঠিক আছে। স্বাভাবিক সংখ্যা বা ন্যাচারাল নাম্বার। তাহলে স্বাভাবিক সংখ্যা বা ন্যাচারাল নাম্বার বলতে আমরা কোন সংখ্যাগুলোকে বোঝাবো? মেনলি গণনার কাজের জন্য আমরা যেসব সংখ্যাগুলো ব্যবহার করি, অর্থাৎ 1, 2, 3, 4, এই যে সংখ্যার সেটটা, এরকম করে শুনতে বলতে কত পর্যন্ত যাবে, ইনফিনিটি বা অসীম পর্যন্ত যাবে। এই যে সেটটা, এই সেটটাকে আমরা কি বলবো, স্বাভাবিক সংখ্যার সেট। অর্থাৎ মেনলি গণনা বা একটা কি বলবো, সিরিয়াল নাম্বার নির্দেশ করতে বা ক্রম নির্দেশ করতে আমরা যে সংখ্যাগুলো ব্যবহার করি, সেটাকে আমরা বলবো স্বাভাবিক সংখ্যা। নেক্সট আমাদের কি আসবে, নেক্সট যেটা আসবে স্বাভাবিক সংখ্যা, বা যেটা ইংলিশে আমরা কি বলি, ন্যাচারাল নাম্বার। ওকে, নেক্সট কি আসবে আমাদের, অখণ্ড সংখ্যা। অখণ্ড সংখ্যা। ওকে, কি আসবে আমাদের, অখণ্ড সংখ্যা। দেখো আমাদের স্বাভাবিক সংখ্যাটা কি হলো, 1 থেকে স্টার্ট করে 4, মানে এরকম করে কন্টিনিউয়াসলি চলতে থাকছে অসীম পর্যন্ত। এর সঙ্গে আমরা যখন 0 করে দেবো, 0 প্লাস স্বাভাবিক সংখ্যা যখনই আমরা করে দেবো, তখন যে সেটটা পাবো সেটাকে আমরা কি বলবো, অখণ্ড সংখ্যা, বা সেই সব সংখ্যাগুলোকে আমরা কি বলবো, অখণ্ড সংখ্যা বা হোল নাম্বার। মাথায় থাকবে, অখণ্ড সংখ্যা বা হোল নাম্বার। ওকে, আশা করি বুঝতে পেরেছো। নেক্সট আমাদের যেটা আসবে সেটা হলো কি, নেক্সট হলো পূর্ণ সংখ্যা বা ইন্টিজার্স, বা কি, ইন্টিজার্স। পূর্ণ সংখ্যা কি, দেখো এই যে অখণ্ড সংখ্যা নিলাম, মানে 0 প্লাস স্বাভাবিক সংখ্যা, তার সঙ্গে আমরা কি করব, এই যে স্বাভাবিক সংখ্যা আছে তাদের যদি ঋণাত্মক মানগুলো আমরা নিই, মানে কি, যেমন 1 এর ঋণাত্মক মান কি হবে, -1। 2 এর ঋণাত্মক মান কি হবে, -2। 3 এর ঋণাত্মক মান কি হবে, -3। মানে সমস্ত স্বাভাবিক সংখ্যার ঋণাত্মক মান প্লাস তার সঙ্গে 0 আমরা যদি অ্যাড করি, আমরা সংখ্যার যে সেটটা পাই সেটা হলো আমাদের পূর্ণ সংখ্যা বা ইন্টিজারের সেট। এবার দেখো, পূর্ণ সংখ্যার কনসেপ্টে তোমাদের প্রথমেই মাইনাস, মানে সংখ্যার মাইনাসের কনসেপ্টটা আসছে। তাহলে এইভাবে আমরা কি করতে পারি, পূর্ণ সংখ্যা আমরা কভাবে ভাগ করতে পারি, পূর্ণ সংখ্যা আমরা দুভাবে ভাগ করতে পারি। একটা কি, ধনাত্মক পূর্ণ সংখ্যা, আর একটা কি, ঋণাত্মক পূর্ণ সংখ্যা। কি, একটা ধনাত্মক, একটা ঋণাত্মক। ধনাত্মক পূর্ণ সংখ্যা মানে কি, মানে যেগুলো পজিটিভ, বা ধনাত্মক মানে কি, স্বাভাবিক সংখ্যার সেটটাকে আমরা কি বলবো, ধনাত্মক পূর্ণ সংখ্যার সেট। মানে তোমাদের যে স্বাভাবিক সংখ্যার
সেট। স্বাভাবিক সংখ্যায় কী হয়ে যাবে, ধনাত্মক পূর্ণ সংখ্যা। আর স্বাভাবিক সংখ্যার আগে যখন আমরা ইন্টু টু সাইড বলতে পারতাম -1, -2, -3, -4 এরকম করতে আপ টু -∞ পর্যন্ত যে সংখ্যাটা, সেটাকে আমরা বলবো ঋণাত্মক পূর্ণ সংখ্যার সেট। এবার তোমাদের প্রশ্ন হতে পারে, স্যার তাহলে জিরোটা কি? জিরোটা তো একটা পূর্ণ সংখ্যা, তাহলে জিরোটা কি? দেখো, জিরো পজিটিভও নয়, পজিটিভ নয়, আবার নেগেটিভও নয়। তাহলে জিরো কি? পজিটিভও নয়, নেগেটিভও নয়, অর্থাৎ জিরো ধনাত্মক নয়, ঋণাত্মকও নয়। ঠিক আছে, বুঝতে পেরেছ? জিরো ধনাত্মক হবে না, ঋণাত্মকও হবে না। ঠিক আছে, জিরো শুধু পূর্ণ সংখ্যা। জিরোকে আমরা ধনাত্মক পূর্ণ সংখ্যা সেটাও ফেলতে পারবো না, ঋণাত্মক পূর্ণ সংখ্যার সেটাও আমরা ফেলতে পারবো না। আশা করি বুঝতে পেরেছ। এরপর তোমাদের যে সংখ্যার কনসেপ্টটা আসবে সেটা হলো তোমাদের খুব একটি ইম্পর্টেন্ট, যেটা আমাদের খুব পড়তে হবে, সেটা হলো মূলদ সংখ্যা। খুব একটা ইম্পর্টেন্ট জিনিস মূলদ সংখ্যা, বা এটাকে আমরা কি বলি, রেশনাল নাম্বার। কি? রেশনাল নাম্বার। এবার মূলদ সংখ্যা জিনিসটা কি দেখো, তাহলে বুঝবে মূলদ সংখ্যা কি। দেখো, আমরা যেসব সংখ্যা কী করতে পারি, P/Q ফরম্যাটে আমরা লিখতে পারবো। কীভাবে লিখতে পারবো? যেসব সংখ্যাকে কী ফরম্যাটে লিখতে হবে, P/Q ফরম্যাটে। যেখানে কী হবে, তোমাদের দেখবে বইয়ের ডেফিনেশন যেটা থাকে সেটা আমি আগে বলি, তারপর আমি নিজের ডেফিনেশনে আসছি। মানে যেটা আমাদের ম্যাথামেটিক্যালে কী বলবো, অনেক করার পর যেটা একদম পারফেক্ট যে ডেফিনেশন, সেটা আমরা শিখছি। কীভাবে P এবং Q বাস্তব সংখ্যা, সরি P/Q ফরম্যাট লিখতে হবে, যেখানে কী হবে, P এবং Q হবে, সরি পি ও কিউ কী হবে, পি আর কিউটা হবে পূর্ণ সংখ্যা। কী হবে? পি এবং কিউটা হবে পূর্ণ সংখ্যা। তার সঙ্গে কী হবে, কিউটা মাস্ট বি নট ইকাল টু 0। ঠিক আছে, কিউটা মাস্ট বি নট ইকাল টু। তাহলে আমরা এখান থেকে কী করতে পারি, দেখো এইখান থেকে দেখো কিউটা যখনই নিচয় 0 হচ্ছে না, তাহলে বুঝো। এবার এইটাকে আমরা যদি একটু মডিফাইড করে নিই, মডিফাইড ডেফিনেশনটা কী হবে, মডিফাইডের যেটা কী হবে, মডিফাইড আমরা যদি করি, আমাদের ডেফিনেশন দেখো আমরা কি বলছি, এখানে P/Q ফরম্যাট লিখছি, যেখানে পি আর কিউ পূর্ণ সংখ্যা, কিউটা 0 নয়। এবার যদি এটাকে আমরা একটু মডিফাইড করি, তাহলে আমি মডিফাইড করলে আমাদের ডেফিনেশনটা কী টাইপের দাঁড়াবে, দেখো দেখো আমাদের মডিফাইড যে ডেফিনেশনটা হয় কী হবে, সেম আমাদের ফরমেশনটা হবে P/Q। ঠিক আছে, P/Q ফরমেশনটা হবে, যেখানে আমাকে মডিফাইড করে আমরা যেটা করি সেটা হলো পিটা হবে পূর্ণ সংখ্যা, পি মাস্ট বি পূর্ণ সংখ্যা, বাট আমরা কিউটাকে কী বলবো, কিউটা হবে স্বাভাবিক সংখ্যা। এইটা হলো মডিফাইড ডেফিনেশন। তাহলে কী হবে, কিউটা পূর্ণ সংখ্যা হবে, পিটা পূর্ণ সংখ্যা, আর কিউটা দেখো, কিউ যেই স্বাভাবিক সংখ্যা বলেছি, আর কিউ নট ইকুয়াল টু 0 বলার দরকার নেই, কারণ স্বাভাবিক সংখ্যার মধ্যে 0 পড়ে না। তাহলে এটা আমরা এই ডেফিনেশন আর বলবোই না, কারণ স্বাভাবিক সংখ্যার মধ্যে 0 পড়ে না, তাহলে কিউটা কোনো দিনই 0 হবে না, ভোটটা পূর্ণ সংখ্যা হবে। ঠিক আছে, ক্লিয়ার? আর একটা জিনিস কী হবে, যেটা তোমাদের বলে না কোনো জায়গায়, সেটা কী হবে, জিসিডি, অর্থাৎ গসাগু। কার মধ্যে, পি আর কিউর মধ্যে গসাগু। গসাগু কার মধ্যে, গসাগুটা পি আর কিউর মধ্যে সর্বদা কত হবে, 1 হবে। গসাগু পি আর কিউর মধ্যে সর্বদা কী হবে, 1 হবে। তখন সেই জাতীয় সংখ্যাগুলোকে আমরা কি বলবো, মূলদ সংখ্যা। এবার যদি উদাহরণ দিই, দেখো এবার আমরা যদি এক্সাম্পলে এন্টার করি, তাহলে কী হবে, কীরকম জাতীয় সংখ্যা দেখো। ঠিক আছে, কী হবে দেখো, সেটা কী হবে, 1। 1 কেন বলছি স্যার, তাহলে 1 কী করে মূলত সংখ্যা হচ্ছে, 1 তো একবারে লিখতে পারছি না, বাট আমরা 1কে কী লিখতে পারি, 1/1। তাহলে কী হয়েছে, এটা পি, এটা কিউ, তাহলে P1, কিউটা 1, তাহলে এই ফর্ম্যাটটাকে স্যাটিসফাই করছে। দেখো, কিউটা স্বাভাবিক সংখ্যা হয়ে যাচ্ছে, পিটা একটা পূর্ণ সংখ্যা, এবং এদের মধ্যে যে গসাগুটা কত হচ্ছে, 1 হচ্ছে। তাহলে কী হবে, 1 হবে, মানে যে কোনো পূর্ণ সংখ্যাই, ঠিক আছে, যে কোনো পূর্ণ সংখ্যাই আমাদের কী হবে, যে কোনো আমাদের পূর্ণ সংখ্যায় কী হবে, আমাদের মানে সমস্ত পূর্ণ সংখ্যা কী হবে, মূলদ সংখ্যা। কী বললাম, সমস্ত পূর্ণ সংখ্যা কী হবে, মূলদ। ইমপ্লাইজ দ্যাট সমস্ত পূর্ণ সংখ্যাটা কী হয়ে যাবে, মূলদ। ওকে, তাহলে কী হচ্ছে, সমস্ত পূর্ণ সংখ্যাটাই আমাদের কী হয়ে যাচ্ছে, মূলদ হয়ে যাচ্ছে। ওকে, সমস্ত পূর্ণ সংখ্যায় কী হয়ে যাচ্ছে আমাদের, মূলদ। বাট সমস্ত মূলদ সংখ্যা পূর্ণ সংখ্যা হবে না, কারণ দেখো আমরা এবার মূলদ সংখ্যার ডেফিনেশন আরও কী, যেমন আমরা লিখলাম 3/4। দেখো, এটা কি পূর্ণ সংখ্যা, বাট এটা মূলদ সংখ্যা, কারণ দেখো নিচেরটা স্বাভাবিক সংখ্যা, উপরেরটা
পূর্ণ সংখ্যা, বাট এদের মধ্যে গসাগুটা কত হয়ে যাচ্ছে, গসাগুটাও এক হয়ে যাচ্ছে, বাট এটা স্বাভাবিক সংখ্যা। বাট পূর্ণ সংখ্যা কী হবে, পূর্ণ সংখ্যা কোনোদিন তো ভগ্নাংশ হতে পারে না, এটা কী হচ্ছে, ভগ্নাংশ হয়ে যাচ্ছে। তাহলে ভগ্নাংশ কোনোদিন পূর্ণ সংখ্যার মধ্যে পড়ে না, অর্থাৎ সমস্ত পূর্ণ সংখ্যা মূলদ সংখ্যা, বাট সমস্ত মূলদ পূর্ণ সংখ্যা নয়। ক্লিয়ার? আশা করি বুঝতে পেরেছো সবাই। হুম, ঠিক আছে, আশা করি সবাই বুঝতে পেরেছো। এবার আমরা মূলদ পড়লাম, মূলদ পর আমরা যেটা পড়বো সেটা হলো অমূলদ। ঠিক আছে, এবার নেক্সট আমরা কি করবো, অমূলদ বা ইরেশনাল নাম্বার, ইরেশনাল নাম্বার। ওকে, অমূলদ সংখ্যা কি, অমূলদ সংখ্যা ডেফিনেশন কি, আমরা যেসব সংখ্যা কি করতে পারবো, পি বাই কিউ ফরম্যাটে লিখতে পারবো না, যেখানে কি হবে, সেম পি কিউটা কি হবে পূর্ণ সংখ্যা, আর কিউটা মাস্ট বি নট ইকাল টু 0, সেই সব সংখ্যাগুলোকে আমরা কি বলবো, অমূলদ সংখ্যা। এবার যদি বলো স্যার তাহলে উদাহরণ কি হবে অমূলদ সংখ্যা, অমূলদ সংখ্যার উদাহরণ কি হবে, উদাহরণ দেখো, এক্সাম্পল কি হবে, √2, √3, কি হলো, এখানে একটা একটা অমূলদ সংখ্যা হচ্ছে, হ্যাঁ কি না, এখানে কি হচ্ছে, অমূলদ সংখ্যা হচ্ছে। এছাড়াও কি, ঠিক আছে, এছাড়াও তোমাদের পায়ের ভ্যালু কত, তোমরা পায়ের ভ্যালু দেখো 22/7, তোমরা বলতে পারো স্যার এটা তো তাহলে পি বাই কিউ ফরম্যাটে লিখতে পারছি, বাট এটা তো তাহলে পূর্ণ সংখ্যা হওয়ার কথা, মানে মূলদ সংখ্যা হওয়ার কথা, বাট এটা মূলদ সংখ্যা নয়, কারণ পায়ের যে ভ্যালু কী হয়ে যায় 3.14 এরকম করে ডট ডট করে অনেক দূর পর্যন্ত চলতে যায়, যার কোনো বিস্তৃত নেই। মানে কি হবে, এক কথায় অমূলদ সংখ্যা মানে কি, আমরা যখন তাকে ভাগ করব, মানে দশমিকে বিস্তারটা করব, ঠিক আছে, মূলদ সংখ্যার ক্ষেত্রে কিছুটা দূরত্ব যাওয়ার পর সেটা থেমে যাবে, মানে মানে দশমিক পর কয়েক ঘন্টা যাওয়ার পর সেটা পাবো, মানে কি বলবো, দশমিকের পর, বাট যখন অমূলদ সংখ্যার ক্ষেত্রে করবো, দশমিকটা যখন আমরা বিস্তার করবো কন্টিনিউয়াসলি চলতে থাকবে, যার কোনো শেষ নেই। ঠিক আছে, যেমন এই জাতীয় সংখ্যাগুলো দেখবে যখন দশমিক যখন বিস্তার করবে, ঠিক আছে, তখন আমরা কি পারবো, এটা বিস্তারটা চলতেই থাকবে, চলতেই থাকবে, চলতেই থাকবে। ঠিক আছে, পায়ের কনসেপ্ট তোমরা যারা পড়ছো তারা অনেকে জানবে। এছাড়াও একটা আছে যেটাকে আমরা বলি অয়েলার নাম্বার, অয়েলার নাম্বার, এটাও একটা কি, এটাও একটা অমূলদ সংখ্যার ডেফিনেশন। ওকে, বুঝতে পেরেছ? ঠিক আছে, এটাকে আমরা কি বলবো, ঠিক আছে, আশা করি বুঝতে পেরেছ। কি হবে, মানে দশমিকের যে বিস্তারটা হবে সেই বিস্তারটা খুব একটা নির্দিষ্ট প্যাটার্ন হবে না, মানে 3 1 4 পর আবার দেখো আবার 1 4 হলো, সেটা একটা ঠিক আছে, বাট এর প্যাটার্নটা কি হবে, এর প্যাটার্নটা কোনো একটা নির্দিষ্ট প্যাটার্ন থাকবে না, কন্টিনিউয়ালি একটা কি বলবো চেঞ্জ হতে থাকবে, 3 1 4 1 4 পর 2 5 6 0 এরকম করে কন্টিনিউয়ালি একটা কি বলবো র্যান্ডম প্যাটার্ন তৈরি করে ফেলবে। দশমিকের বিস্তারটা করতে গেলে আমরা র্যান্ডম প্যাটার্ন পাবো না। ঠিক আছে, তখন সেটাকে আমরা কি বলবো, অমূলত সংখ্যা। এছাড়াও এই যে সংখ্যাগুলো পড়লাম, অর্থাৎ আমরা কি বললাম, স্বাভাবিক পড়লাম, তারপর কি পড়লাম, অখণ্ড পড়লাম, তারপর কি পড়লাম, পূর্ণ পড়লাম, তারপর মূলত পড়লাম, তারপর অমূলত। এই যে টোটাল সংখ্যা, এই সমস্ত সংখ্যাকে একত্রে আমরা কি বলি, এই যে সমস্ত সংখ্যাটাকে আমরা একত্রে কি বলবো, বাস্তব সংখ্যা, যেটাই আমাদের আজকে কনসেপ্ট, মানে আমাদের টপিক। এই সমস্ত সংখ্যাগুলোকে একত্রে আমরা কি বলবো, বাস্তব সংখ্যা বা রিয়েল নাম্বার। ওকে, এছাড়াও স্যার তাহলে পৃথিবীতে দেখো, মানে পৃথিবীতে যেসব সংখ্যার অস্তিত্ব আছে তারাই বাস্তব সংখ্যা, মানে বাস্তবে যাদের অস্তিত্ব আছে তারাই হলো বাস্তব সংখ্যা। তাহলে বাস্তব সংখ্যা ছাড়াও কি আরও কোনো সংখ্যা আছে, হ্যাঁ, বাস্তব সংখ্যা ছাড়া একটা সংখ্যা আছে, সেটা হলো কমপ্লেক্স নাম্বার বা জটিল সংখ্যা, যেটা তোমাদের হায়ার ক্লাসের ক্ষেত্রে, তবু আমি একটা ছোট্ট করে বলতে চাচ্ছি। জটিল সংখ্যা হলো কি, দেখো জটিল সংখ্যাটা হলো দুটো, ভালোভাবে বুঝবে, দুটো রিয়েলের কম্বিনেশন, দুটো বাস্তব সংখ্যার কম্বিনেশন, এক কথা দুটো বাস্তব সংখ্যার কম্বিনেশন। এখানে কী হবে, আমাদের যখন আমরা দেখো আমরা কী করবো, একটা বাস্তব সংখ্যাকে আমরা কী করে নেবো, এরকম এক্স অক্ষ বরাবর নেবো, আর একটা বাস্তব সংখ্যা কী করবো, ওয়াই অক্ষ বরাবর নেবো। একটা যখন এক্স বরাবর নেবো সেই বাস্তব সংখ্যাটাকে আমরা বাস্তব ধরবো, যখন ওয়াই অক্ষ বরাবর সেটা আমাদের কল্পনা রাখতে হবে। মানে কি, এক্স যেমন 3 + 4i,
আই যখন হচ্ছে মানে আই মানে ইমাজিনারি, ইমাজিনারি পড়ার পর আমি 4 যাচ্ছি, মানে কি হচ্ছে এক্স অক্ষ বরাবর 3, ওয়াই অক্ষ বরাবর 4 যাচ্ছে। এইটা হলো জটিল সংখ্যা, যেটা তোমাদের এখন নেই, মানে তোমাদের জটিল সংখ্যা সম্বন্ধে তোমাদের জানতে হবে না। এছাড়াও অনেক কিছু সংখ্যা আছে, যেমন কি সংখ্যার আরও যদি আমরা কনসেপ্টে ডিটেলসে যাই, আরও অনেক ধরনের সংখ্যা সম্বন্ধে আমরা জানতে হবে, যেমন মৌলিক সংখ্যা এবং যৌগিক সংখ্যা। মৌলিক সংখ্যা আর যৌগিক সংখ্যা, কি যৌগিক সংখ্যা। এবার এই দুটো সংখ্যা কি, মৌলিক সংখ্যা কি আর যৌগিক সংখ্যা কি। ওকে, মৌলিক সংখ্যা মানে কি, যেসব সংখ্যাকে সেই সংখ্যা এবং এক ছাড়া ভাগ করা যায় না। মানে কেউ মানে কি, যেসব সংখ্যার উৎপাদক কটা হবে, দুটো হবে। কি হবে, দুটো উৎপাদক, উৎপাদক কটা হবে, দুটো, তাদের দিন আমরা বলবো মৌলিক সংখ্যা। ঠিক আছে, যেমন উদাহরণ কি, মৌলিক সংখ্যাকে আমরা ইংলিশে যেটা আমরা বলি, এটার নাম হলো প্রাইম নাম্বার। ঠিক আছে, তাহলে কী হবে, 2, 3, 4, 5, সরি 4টা হবে না, 5, এইগুলো কী হয়ে যাচ্ছে মৌলিক সংখ্যা। এরকম অনেক মৌলিক সংখ্যারই আছে। এবার তোমাদের এখানে একটা প্রশ্ন আমি সবাইকেই করে থাকি, সেটা হলো এক, দেখো আমাদের ডেফিনেশন কি বললাম, মৌলিক সংখ্যার ডেফিনেশন আমি বলেছি যেসব সংখ্যাকে সেই সংখ্যা এবং এক ছাড়া ভাগ করা যায় না তাদের কী হবে, মৌলিক সংখ্যা বলা হয়। ঠিক আছে, বাট দেখো এককে কী হচ্ছে, এক দিয়ে ভাগ করা যাচ্ছে, এবং এক কি নিজের সেই সংখ্যাটা, তাহলে কী হচ্ছে, এটা তো মৌলিক হওয়ার কথা ছিল। বাট এককে আমরা মৌলিকও বলবো না, যৌগিকও বলবো না, কারণ যে যৌগিকের ডেফিনেশন তো কোনোদিনই ফলো করবে না। বাট মৌলিকের ডেফিনেশন ফলো করলেও একটা দেখা কী হচ্ছে, দেখো মৌলিক উৎপাদক সংখ্যা হতে গেলে তার মিনিমাম কটা উৎপাদক থাকতে হবে, দুটো। বাট এর উৎপাদক কি, দুটোই উৎপাদক যদি দেখো এক, তাহলে উৎপাদক সংখ্যা কত হয়ে যাচ্ছে, উৎপাদক হয়ে যাচ্ছে একটি, যেটা কি হয়ে যাচ্ছে, উৎপাদকটা কি 1 হয়ে যাচ্ছে। তাহলে কী হবে, একটা মৌলিক সংখ্যা হবে না। আর যৌগিক সংখ্যা মানে কি, যেই সংখ্যা কি উৎপাদক 2-এর বেশি হয়ে যাবে, যেমন 4, 4-এর ক্ষেত্রে উৎপাদক কী হবে, 4কে আমরা যেসব সংখ্যা দিয়ে ভাগ করতে পারবো, 1, 2 আর 4, তাহলে এর উৎপাদক কি 1, 2 আর 4। মানে যেসব সংখ্যা কী হবে, এক সেই সংখ্যা এবং ছাড়াও অন্য একটা সংখ্যা দিয়ে আমরা কী করতে হবে, ভাগ করতে হবে, মিনিমাম একটা সংখ্যা, তাদেরকে আমরা কী বলবো, যৌগিক সংখ্যা। ঠিক আছে, যেমন 4, 6, 8, 10, এই সংখ্যাগুলো 9, এগুলো কী হয়ে যাচ্ছে দেখো, যৌগিক সংখ্যা। ওকে, আশা করি সবাই বুঝতে পেরেছে এই জায়গাটা, যৌগিক সংখ্যা এবং মৌলিক সংখ্যার কনসেপ্টটা। এরপর কী হয়, আরও সংখ্যার উপর আমরা ভাগ করতে পারি, কীভাবে, সেটা হলো জড়, যুগ্ম সংখ্যা, এটাকে তোমরা জোড় সংখ্যা বলো, আর কি বিজোড় বা অযুগ্ম সংখ্যা বা অযুগ্ম সংখ্যা। ওকে, জোড় সংখ্যা কি, দেখো জোড় বা যুগ্ম সংখ্যা বলতে আমরা সেই সব সংখ্যাগুলোকে বলবো, মানে কি যাদেরকে আমরা কী করতে পারবো, 2 দিয়ে ভাগ করতে পারবো, মানে 2 দ্বারা ডিভাইজিবল হবে, ভাগ করতে পারবো। তাহলে এক্সাম্পল কী হবে, যেমন 2, 2কে আমরা 2 দিয়ে ভাগ করতে হবে, 2 জোড় সংখ্যা। 4, 6, 8, 10, মানে যেসব সংখ্যাকে আমরা কী করতে পারবো, 2 ইন্টু এন ফরম্যাটে লিখতে পারবো, যেখানে এনটা কী হবে, এনটা হবে এক কথায় স্বাভাবিক সংখ্যা। ঠিক আছে, স্বাভাবিক সংখ্যা বা তোমরা পূর্ণ সংখ্যা বলতে পারো, স্বাভাবিক সংখ্যা। ঠিক আছে, আর বিজোড় সংখ্যা মানে কি, যেসব সংখ্যা আমরা কী করতে পারবো, 2 দিয়ে ভাগ করা যাবে না, ফরম্যাটটা কী হবে, যেমন এক্সাম্পল কী হবে, 1, 3, 5, 7, এইগুলো হবে। আর এইগুলো সব দেখো, এগুলো নেগেটিভটা হয় না, মানে যুগ্ম এবং অযুগ্মতে নেগেটিভের কনসেপ্ট আসে না, এগুলো সর্বদা পজিটিভের কনসেপ্ট। তাহলে এইখানে আমার ফরম্যাটটা কী হবে, 2 ইন্টু এন মাইনাস 1, যেখানে এনটা কী হয়ে যাবে আমাদের স্বাভাবিক সংখ্যা। যেমন তাহলে স্বাভাবিক সংখ্যার প্রথম সংখ্যা কি 1, যদি আমি এনে জায়গায় 1 বস করে কী হবে, 2 ইন্টু 1 মাইনাস 1 মানে 1, 2 বদলে 2 ইন্টু 2 মাইনাস 1 মানে 3, এরকম করে কন্টিনিউয়াসলি চলে যাবে। এর হলো বিজোড় বা অযুগ্ম সংখ্যা। ওকে, আশা করি সবাই বুঝতে পেরেছ মোটামুটি সংখ্যার তথ্যের কনসেপ্ট। এছাড়াও অনেক সংখ্যার আছে, ঠিক আছে, যেমন ভগ্নাংশ, তো ভগ্নাংশর ক্ষেত্রে আমরা বললাম, ভগ্নাংশের কনসেপ্টটা তোমাদের আমি বললাম। ঠিক আছে, ঠিক আছে, তাহলে আর বাস্তব এবং অবাস্তব তোমাদের বলেই দিয়েছি। ঠিক আছে, যেগুলো বাস্তবে অস্তিত্ব নেই, যেগুলো অবাস্তব, যেমন কমপ্লেক্স নাম্বার, সেটাকে আমরা কি বলবো, অবাস্তব সংখ্যা বলি।
ঠিক আছে, এটাকে আমরা অবাস্তব সংখ্যা বলি। ওকে, আশা করি সবাই তোমরা বুঝতে পেরেছো। ঠিক আছে, এবার যে ভগ্নাংশের যে আমরা সংখ্যাগুলো পেলাম, ভগ্নাংশ মানে কি, পি বাই কিউ ফরম্যাট, এই যে ফরম্যাট ভগ্নাংশ, এদেরকে আমরা কি বলি, ভগ্নাংশ বলি। ভগ্নাংশের উপরটাকে কি বলি, উপরটাকে আমরা বলি লব, নিচেরটাকে আমরা বলি হর। ঠিক আছে, লব হর ঘর নিয়ে গঠিত, তাদের আমরা কি বলবো, ভগ্নাংশ বলবো। এবার ভগ্নাংশ কি হয়, ভগ্নাংশ মেনলি দু ধরনের হয়, একটা হলো প্রকৃত, একটা কি হয় প্রকৃত, একটা হয় অপ্রকৃত। এটা তোমাদের আগেই বলা উচিত ছিল। প্রকৃত ভগ্নাংশ কি, যখন কি হবে দেখো, কি হবে, লবটা হরের থেকে ছোট হবে। মানে দেখো এটা ক্ষেত্রে কি হচ্ছে, 1 5, তাহলে 1 কি <5, লবটা কি হয়ে যাবে, হরের থেকে ছোট হয়ে যাবে, তখন সেটাকে আমরা কি বলবো, প্রকৃত ভগ্নাংশ। আর অপ্রকৃত কি, ঠিক আছে, অপ্রকৃত, অপ্রকৃত কি, ঠিক আছে, হুম, অপ্রকৃত ভগ্নাংশ বলতে আমরা কি বলবো, সেসব ভগ্নাংশ যাদের কি হবে ঠিক উল্টোটা। এখানে কি হচ্ছিল, এইখানে কি হচ্ছিল, লবটা হরের থেকে ছোট হচ্ছিল, এইখানে কি হবে, হরটা ছোট হবে আর কি হবে, লবটা বড় হবে। মানে যদি আমরা লিখি 5/2, এইটা একটা কি হবে, অপ্রকৃত ভগ্নাংশ। এছাড়া একটা মিশ্র ভগ্নাংশ হয়, যেটাকে আমরা কি বলি, পূর্ণ ভগ্নাংশও আমরা বলে থাকি। সেটা ফরম্যাট কীরকম, কি হয়, 2 পূর্ণ 1/3, এই জাতীয় ভগ্নাংশ আমরা কি বলি, মিশ্র ভগ্নাংশ। কেন মিশ্র ভগ্নাংশ বলি, দেখো এইটা মানে কি, এইটা মানে হলো 2 + 1/3। দেখো এইটা কি, এটা 2/1, তাহলে এইটা কি ধরনের ভগ্নাংশ, এটা দেখো অপকৃত ভগ্নাংশ। আবার এইটা, এই পার্টটা হচ্ছে আমাদের অপকৃত, কারণ এইটা হয়ে যাচ্ছে আমাদের কি প্রকৃত। তাই জন্য এদেরকে আমরা একত্রিত কি বলি, মিশ্র ভগ্নাংশ। আশা করি তোমরা বুঝতে পেরেছো। ঠিক আছে, এছাড়াও সসীম দশমিক ভগ্নাংশ, অসীম দশমিক ভগ্নাংশ। সসীম মানে কি, যাদের ভাগ করার পর কি হয়ে যাবে, মানে সসীম মানে কি, যাদের ভাগ করার পর একটা জায়গার পর যে থেমে যাবে, মানে দশমিকে যখন বিস্তার করবো, দশমিকে বিস্তার করতে করার পর কি হবে, এক জায়গায় যে থেমে যাবে। অসীম মানে কি, যাদের চলতেই থাকবে, চলতেই থাকবে। এবার অসীমটা আবার দু ধরনের হয়, অসীম অনাবৃত্ত। ঠিক আছে, অসীম অনাবৃত্ত মানে কি, দশমিকের বিন্দুর অঙ্কগুলো কী হবে, দেখো ভগ্নাংশ এরকম হতে পারে, হচ্ছে অসীমটা এরকম হতে পারে, 2,14,14,14 এরকম করে একটা প্যাটার্নে চলছে, তখন সেটাকে আমরা বলবো, এটা একটা প্যাটার্ন হচ্ছে পরে। আরেকটা কি হতে, 2.14,1,3,7, একটা কি হচ্ছে, র্যান্ডম প্যাটার্ন হচ্ছে, যাদের কোনো পুনরাবৃত্তি পাচ্ছি না, তখন সেটাকে আমরা বলি অসীম অনাবৃত্ত দশমিক পূর্ণ সংখ্যা। ওকে, ঠিক আছে, দশমিক ভগ্নাংশ। আশা করি সবাই বুঝতে পেরেছো। এইটুকুনি ছিল তোমাদের সংখ্যার উপর মোটামুটি একটা ছোট্ট তোমাদের যে বেসিক জিনিসটা লাগবে এটা আমি বলে দিচ্ছি। এছাড়াও সংখ্যাকে আমরা কি করতে পারবি, আমাদের একটা সংখ্যা রেখা হয়, যার সেন্টারে কে থাকে, জিরো, কারণ জিরো ধনাত্মক হয়, ঋণাত্মক নয়। তার উপর ভিত্তি করে কি 1 2 3 এরকম করে সংখ্যা রেখা তৈরি করে, এসে কি হবে, -1 -2 -3। এবার যে কোনো সংখ্যাকে আমরা কি করতে পারি, এই সংখ্যা রেখায় প্রতিস্থাপন করতে পারি। আশা করি সবাই বুঝতে পেরেছো। সো অল ক্লিয়ার। এটা ছিল তোমাদের সংখ্যা তত্ত্বের বেসিক কনসেপ্ট। আশা করি সবাই বুঝতে পেরেছো। সো ধন্যবাদ। চ্যানেলটাকে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে সর্বদা পাশে থাকবে।